আমাদের সাথে আলোচনায় দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথম জন এবিএম মোশাররফ হোসেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। অন্যজন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে। আজ আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। আওয়ামী লীগ আমলে কিন্তু এরকম একটা কথা ছিল যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তার মানে হচ্ছে যে তাদের স্বাধীনতা এবং তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বাংলাদেশের যে এখন রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বা তিনটি দল নির্বাচনে অংশগ্রহণ না করে, সেটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে মনে করছেন আপনি আপনার নেতার মতো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক রাজ্জাকি ভাই সহ জিটিভির দর্শক শ্রোতা। না, আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন সেই জিনিস হয়তো আপনি দুটা বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে আসলে আসল ব্যাপারটা কি। যেমন আমরা শেখ হাসিনার আমলে আপনি যদি দেখেন, সেখানে নির্বাচন ছিল একটা ম্যানিপুলেট নির্বাচন, অর্থাৎ পূর্ব নির্ধারিত। কে জিতবে, কে হারবে, কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে হবে, এটা ছিল নির্ধারিত। এবং আপনি যদি নির্বাচনটা দেখেন সেটাও দেখবেন যে এটার মধ্যে একটা কারণ তো ছিল মোশাররফ ভাই, যে নির্বাচন সুষ্ঠু হয় না, আইন শৃঙ্খলা বাহিনী পুরো একদিকে খেলে। ওইটা তো আমি বললাম যে ওইটা নির্ধারিত থাকা অর্থ মানে সকল কিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল। উনি যেভাবে যা ডিজাইন করতেন ওই ডিজাইন অনুসারে হতে। কিন্তু এখন আপনাকে এই হাসিনা মুক্ত বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি ওই অজুহাত দিয়ে আপনি কি পার পেয়ে যেতে পারবেন? যারা এখন বলছে যে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে না, পিআর না হলে বা এইটা না হলে, আসলে কি সেই পরিবেশ বাংলাদেশে এখন আছে? আপনি আপনার স্পষ্ট আসলে কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? অবশ্যই 100% আছে। আপনাকে একটা কথা বলি, আমি যে কথা বলছি আমাকে কেউ বাধা দিচ্ছে? আগে আপনি রাস্তায় হাঁটলে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী আমার মোবাইল চেক করতো, এখন কি সেই অবস্থা আছে? আমি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে ধরে নিয়ে আজগুবি মিথ্যা বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার করতেন। এখন কি কোনো রাজনৈতিক দল এই ধরনের একটা শব্দ উচ্চারণ করতে পারবে? আগে প্রশাসনের সাথে আপনি, বিশেষ করে এই অভিযোগ আমরা প্রায় এরকম টকশোতে করতাম, যে যারা সরকারের প্রশাসনের কর্মকর্তা ছিলেন, যারা বিশেষ করে ডিসি, এসপি, ওসি, ওনো, অপোনেন্ট যারা ছিল, মানে অর্থাৎ বিরোধী রাজনীতি, তাদের সাথে কথাও টেলিফোনে বলতেন না বা দেখাও করতেন না। এখন কি বাংলাদেশে সেই পরিস্থিতি আপনার আছে? অভিযোগ এসছে এরকম, কিন্তু জামাত এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এখন মাঠ প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে আছে এবং তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের সঙ্গে মিলিয়ে কাজ করছে না। এইটা হলো তারা একটা অভিযোগ দায়ের করার জন্য অভিযোগ। আপনি দেখেন বাংলাদেশে কোথায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলকে তার কর্মসূচি পালন করতে দেয় নাই, অথবা তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে? এমন একটা উদাহরণ কি বলতে পারবে? যারা অভিযোগগুলি এখন করে, বরং রাজনৈতিক দলগুলির একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো কোথায় যদি কোনো সংকট থাকে সেইটা আলোচনার মাধ্যমে সমাধান করে জনগণকে একটা স্বস্তির মধ্যে রাখা। জনগণ কি চায়? আপনাকে পাবলিক রাজনৈতিক দলগুলির মূল কাজ হলো কিন্তু জনগণের পালসটাকে বোঝা, সেন্টিমেন্টটাকে বোঝা, অর্থাৎ জনগণ কি প্রত্যাশা করে সেই অনুসারে যদি সে কাজটা না করতে পারে, সে কিন্তু জনগণ থেকে হারিয়ে যাবে। যেমন আপনি যে কথাটা বলছেন, এখন কি নিয়ে সংকট তৈরি হচ্ছে? আপনি যে দুটা দলের নাম বললেন, এনসিপি আর হলো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় এনসিপি, জামাত এবং ইসলামী দলগুলো চায় পিআর পদ্ধতি, এবং এনসিপিও চায়। হ্যাঁ, আমি বললাম যে এই যে জুলাই যেটা ঘোষণা, এটার ব্যাপারে কারো কি কোনো দ্বিমত আছে? আছে না, কারোই নেই। আপনি দেখেন একটা দল, এবং এনসিপি আমার সাথে এসে বলেছে যে এনসিপি বলছে যে এই ঘোষণাকে তারা ঘোষণা মনে করে না। এখন এনসিপি ঘোষণাটা কি? আপনি তো দুটো জিনিস, এখানে তো একটা জিনিস বুঝতে হবে, একটা হলো ঘোষণা আর একটা হলো সনদ। সনদ হলো আগামী দিনের কি বাংলাদেশ আমি দেখতে চাই, আর ঘোষণাটা হলো ঘোষণাই হলো আগামী দিনে কি বাংলাদেশ। নো, এটা ইজ দ্য রং কনসেপ্ট। ঘোষণাটা হলো সনদটা হলো বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে আমরা কি বাংলাদেশ দেখতে চাই। না, দেখতে চাইলো ঘোষণা না, ঘোষণাটা হলে আপনাকে একটা দেওয়া, নিরাপত্তা দেওয়া। ঘোষণাটা হলো এই সরকারের বৈধতা, কাগজে কলমে। আর সনদটা হলো এই যে সংস্কার, ঐক্যমত যেগুলো সেগুলোকে আলোকে সামনে একটা দাঁড়িয়ে লিগ একটা উপস্থিত। আপনাকে ধরেন এইটা এনসিপি বা যারা আন্দোলন সংগ্রামে যারাই আমরা জড়িত ছিলাম, সবার মাঝে কিন্তু একটা শঙ্কা আছে যে যদি কোনো দিন সরকার পরিবর্তন ঘটে অথবা কোনো যদি ফেসিস যদি বাংলাদেশে চলে আসে, তাহলে হয়তো এগুলির বিচার করবে। আচ্ছা, ফাঁকাটা আপনার কি আপার হাউসে কি এই পিআর পদ্ধতি আপনি অ্যাপ্রুভ করছেন? না, আমরা করি না। এটা হচ্ছে ঐক্যমত কমিশন, তার নোট অফ ডিসেন্ট তো নিম্ন ইয়ে না, উচ্চ আছে। নিম্ন কক্ষ নিয়ে আপনার সব কক্ষই? হ্যাঁ, সব কক্ষই আছে। আমি একটু বলি, যে কথাটা আপনি বললেন যে ঘোষণাটা হলো আপনাকে এটা একটা সুরক্ষা দেওয়া, সোজা কথা, যে এই জুলাই নিয়ে কোনোদিন আইনি কোনো প্রশ্ন তোলা যাবে না। সেটার ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত নাই।
যে এদেরকে সেই সুরক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে, কিন্তু সনদের ব্যাপার এখানে আছে। কারণ আপনি যদি আজকে জামাত যা চাচ্ছে, এনসিপি যা চাচ্ছে, বিএনপি চাচ্ছে, সব যদি এক হয়ে যায় তাহলে রাজনীতিগুলি তো একটা দল হলেই চলে। যেমন বিএনপি আপনি মনে করেন, আমরা বহু সবাই আমাদের আলোচনা কিন্তু ওইদিকে না, আলোচনা একটা বিষয় বলবেন যে তারা যে কথাটা বলছে যে নির্বাচনটা একমুখী হয়ে যাবে। প্রশ্ন হলো এখন পর্যন্ত যে লুট হওয়া অস্ত্র সেগুলো মানে উদ্ধার হয়নি। 2 নম্বর এখনো মানে মাঠে অবৈধ অস্ত্র আছে বলে একটা অভিযোগ আছে। 3 নম্বর বিষয় যেটা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানুষের আস্থা ফেরে নাই। যখন স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আস্থা ফিরেনি তখন কি আরেকটা নির্বাচনের নিয়ে মানুষের আস্থা আসতে পারে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি পড়ে? না, আপনি এই যে আজকে যে কথাটা আপনি উত্থাপন করলেন যে অবৈধ হচ্ছে না, প্রতিনিয়ত প্রশাসন কাজ করছে না, এবং এই না আমি বলি এটা একটা হয়ে গেছে, এটা মিসিং হয়ে গেছে। এইটা তো রাষ্ট্র চেষ্টা করছে, সেই জায়গা থেকে গভর্নমেন্ট চেষ্টা করতে রিকভারি করে, কিন্তু এই অস্ত্র দিয়ে এমন এই যে 1 বছরে এমন কোনো ঘটনা ঘটিয়েছে আপনি এক্সাম্পলই দেখাতে পারেন যে জনজীবনে এরকম ত্রাস, কোনো আতঙ্ক অথবা এমন কোনো? গতকাল একটা ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে? মুন্সিগঞ্জে যে পুলিশকে লক্ষ্য করে ওই অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এটা ওই অস্ত্র দিয়ে করছে না কোন অস্ত্র দিয়ে আপনি বুঝবেন? ওসি সাহেব বলেছে। এখন হলো তারা তো ব্যর্থ হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীগুলি। আমরা তো মানে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে না, ব্যর্থ না, তো তাদের মধ্যে একটা টোমা কাজ করতেছে। সেটা কি কারেকশন করা দরকার না মোশাররফ ভাই? এটা তো উচিত কার। আমরা তো বারবার বলছি এগুলাকে আপনি মোটিভেট করেন, তাদেরকে ট্রেনিং দেন, কাউন্সিল দেন। কারা 5ই আগস্টের আওয়ামী লীগের শাসনামলে এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন, এই প্রশাসন যেভাবে নগ্ন দলীয়করণ করে একটা দলের পক্ষে ছাপাই গিয়েছে, তাদের মধ্যে তো ভয় শঙ্কা কিছুটা থাকবে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হলো কি? তাদেরকে জনগণের প্রশাসন হিসাবে নিজেদেরকে তৈরি করা। সেটা কি একটু রাজ্জাকি ভাইয়ের কাছে যাবো? রাজ্জাকি ভাই, একেবারে মানে মোশাররফ ভাই যেটা বলছে যে এই দায়িত্বগুলো পুরোপুরি কিন্তু সরকারের। সরকার এই দায়িত্বগুলো, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আস্থা ফেরানো, 1, 2 নম্বর অস্ত্র উদ্ধার করা, 3 নম্বর এখানে সাধারণ মানুষের মধ্যে যে একটা মনের মধ্যে যে একটা আছে, ভীতি কাজ করছে, সেটাকে আস্থার পরিবেশ নিয়ে আসা, এগুলো সবগুলো সরকারের কাজ। এগুলোতে সরকার পুরোপুরি এখন পর্যন্ত ব্যর্থ। সাথে নতুন করে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছে সরকার, আসলে কি নির্বাচন করতে চায় নাকি নির্বাচন কেন্দ্রিক সরকার আরেকটা হেফাজত তৈরি করতে চায়? এরকম কিন্তু অভিযোগও আছে। ধন্যবাদ আপনাকে এবং বিশিষ্ট বিজ্ঞ আমার সহ-আলোচক মোশাররফ ভাই। তার সাথে বনাবনি আমার একটু কম হইলেও লোক ভালো। শুনেন, যেই সুষ্ঠু পরিবেশের কথা আপনি বললেন, মোশাররফ ভাই তো এক বাক্যে বলে ফেললো পরিবেশ একদম সম্পূর্ণ সুষ্ঠু আছে। বলছে তো পরিবেশ নির্বাচনের জন্য সুষ্ঠু আছে। মোশাররফ ভাই এটা বলে না যে নির্বাচনের জন্য সুষ্ঠু আছে। নির্বাচন করা যায় কিভাবে? সুষ্ঠু আছে কিভাবে কইল? প্রশাসন তো সেই প্রশাসনই, যেই প্রশাসন 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে যায় ঠিক ওই মুহূর্তে যে প্রশাসনগুলো ছিল তারাই তো বসে আছে। 1 বছর সরকার কি করলো? পরে আসি সেটাই, তারাই তো বসে আছে। প্রশাসন লোকগুলো তো তারাই, আর তো কেউ নাই না। সরকার ঘাস কাটছে মনে করেন 1 বছর, সরকার ঘোড়ার ঘাস কাটছে বসে বসে। ঘাস কাটার জন্য দায়িত্ব দেওয়া হয়নি তাকে। আমি বলতেছি আপনাকে, আপনি তো বললেন সরকার বসে এসে ঘোড়ার ঘাস কাটছে, কিন্তু প্রশাসনগুলো তো সেই প্রশাসন। সরকার ব্যর্থ, কিন্তু ওই প্রশাসন এখন সুষ্ঠু নির্বাচন করবে, সরকার ব্যর্থ বলতেছেন আপনি, তারপরেও সেই আস্থা তাদের কেন হইল? 1, 2 না, রাজনৈতিক দলের তো এর বাইরে কোনো অবস্থান নাই। রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা তো আমি তো নির্বাচন চাওয়াটাকে দোষ ধরতেছি না। আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। বলতে না দিলে অসুবিধা। বলেন প্লিজ। পরিবেশ সুষ্ঠু আছে, প্রশাসন পরিবেশ সুষ্ঠু রাখবে, রাখার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ বলে আমার কাছে মনে হয়, কিন্তু তারা ভাবতেছে পরিবেশ সুষ্ঠু আছে। কেন? 2টো কারণে। 1 নম্বর কারণ, বিএনপি এখন সবচেয়ে বড় দল, তার সামনে কোনো দল নাই। 2য় কারণ, আওয়ামী লীগ মাঠে নাই। যদি প্রশাসনের উপর আপনার এত আস্থাই থাকে তাহলে আগের নির্বাচনে যান নাই কেন? প্রশাসন যদি সুষ্ঠু পরিবেশ রাখতেই পারে, আগের নির্বাচনে যান নাই কেন? আমার প্রশ্ন। এইবার আসেন, নির্বাচন করলে তারা জিতবে, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা নির্বাচনে কি ক্রাইটেরিয়া? একটা নির্বাচন করলেই আপনি গণতন্ত্র ফিরে আসবে? উনিও জানে, আওয়ামী লীগের সময় যখন টকশো করছে তখন বলছি যে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। খেয়াল আছে আপনার? বলছি, অর্থাৎ একটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতে হয়, যেটা না থাকলে হবে না। এবং আমি এটাও বলছি যে বিএনপি যদি এমন ক্ষমতায় থেকে নির্বাচন করতে, তাহলে আমি বলতাম আওয়ামী লীগ না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু আজকে আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে, তাতে আপনি তাকে রাখার বা থাকার প্রত্যাশা আপনি করতে পারেন না, কোনোভাবেই না। তা সেদিক থেকে ওনার মাঠটা পরিষ্কার বিধায় উনি খুব সুন্দরভাবে বলতেছে প্রশাসন সব একেবারে স্মুথলি করবে, তারা নিরপেক্ষ থাকবে, সব কিছু।
এইবার আসেন, আমি যে কথাটা নিয়ে কথা উঠছে এখানে, দুইটা বিষয় আছে, জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ। এইটাকে সমাধান করেন, ওটা পরে যান। কোনটা? যে বিএনপি, আপনি বলছেন যে বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগের মাঠে- আমলে আপনি বলেছেন যে বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ। এখন আর আজকে যদি প্রশ্ন উঠে হলো- বলি যে আওয়ামী লীগ না হইলে, না, না। কথার কথা বলছি, মানে মানে তখন বলছি যে বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকতো আর যদি ক্ষমতায় থেকে নির্বাচন করতো, তাইলে আমি বলতাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাইলে পরে সেই নির্বাচন গ্রহণযোগ্য এখন হবে তো না। বিএনপিও ক্ষমতায় নাই, আওয়ামী লীগও ক্ষমতায় নাই। হ্যাঁ। এখন সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার Right. জন্য যে আস্থা তৈরি, সেটা কি বিএনপি করবে? না, বিএনপি করবে কেন? বিএনপি করবে কেন সেটা না, বাট কথা আছে এখানে, Please. ড্রাইভিং সিটে আপনি বসা, কেমন ড্রাইভিং সিট আপনি বসেন? বড় রাজনৈতিক দল বিএনপি। সেটাই তো বলতেছি, রাজনীতি টোটালটা আমি একটু যোগ করি। আমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলতেছি, টোটাল রাজনৈতিক ফিল্ডটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের রোলটা সবচেয়ে বড়। কথাটা বোঝার চেষ্টা করি। না রাজাক ভাই, আমি রাজাক ভাইয়ের সাথে একটু যোগ করি। হ্যাঁ, যোগ করেন। এই যে আপনি যে কথা বলছেন, বাংলাদেশে বর্তমানে আপনি গত প্রিভিয়াস 1 বছর তো আপনি দেখছেন যে একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে বাংলাদেশটা চলছে। বিএনপি কোথাও তার প্রতিপক্ষ বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, কাউকে কোথাও রাজনৈতিকভাবে নির্যাতন বলেন, ডিস্টার্ব বলেন, তাকে মানে প্রতিরোধ করা, এরকম একটা ঘটনা আপনি বলতে পারবেন? এগুলো তো ইরিলিভেন্ট। আপনি কারো প্রতিপক্ষ আপনি হবে কেন? না, আমি রাজনৈতিক দলের থেকে হয়। আপনার সামনে তো কোনো প্রতিপক্ষ নাই, সেটা তুমি এডমিট করতেছি। এটা কি বিএনপির অপরাধ? আমি কিন্তু কথা শেষ করতে, আচ্ছা, please, আমি তো অপরাধ বলি নাই আপনাকে। রাজাকে ভাই বলেন প্লিজ। কিন্তু আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন যে গণতন্ত্রের প্রি কন্ডিশন হলে আপনার শক্ত বিরোধী দল থাকতে হবে। এখন আপনি বলবেন যে নির্বাচনে যদি কেউ না আসে তাতে আমার কিছু আসে যায় না, আবার শক্ত বিরোধী দল না থাকে তাতে আমার কি? কথাটা বোঝার চেষ্টা করেন। শক্ত বিরোধী দল তো আপনি বানাইতে পারবেন না। সে কারণে পিয়ার পদ্ধতির কথা আসছে। পিয়ার পদ্ধতি একটা মাত্র পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচন করলে আপনি শক্ত বিরোধী দল পাবেন। বিষয়টা হলো এইখানে। এখন আপনি শক্ত বিরোধী দলে বিশ্বাসী কিনা, 1। 2, কেউ বলছেন যে পিয়ার পদ্ধতি হলে সরকার নাজুক হয়, সরকার দুর্বল হয়। হ্যাঁ, সরকার দুর্বল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার দুর্বল কেন হবে? আপনি সরকার যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি সরকার যদি স্বচ্ছ থাকেন, আপনার তো নাজুক হওয়ার কোনো কারণ নাই। আপনি পিয়ার পদ্ধতি ছাড়াও যদি আপনি আসেন, আপনি জাপান, ইটালি, আপনার জাপানে 5 বছরের মধ্যে 4 বার সরকার বদলায়, ইতালিতে 5 বার সরকার বদলায় ট্রেডিশনালি। আপনি বলবেন, পরে বলেন। রেগুলার ইলেকশনের কথা বলতেছেন। হ্যাঁ, আমি বলছি পিয়ার পদ্ধতিতে সরকার নাজুক হয়, আমি সেটা বলছি। এরা নাজুক সরকার, এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচিত না। আমি বলছি সরকার নাজুক হইলে আপনার অসুবিধাটা কোথায়? অর্থাৎ আপনি যদি প্রপার হইতে কাজ করেন, আপনাকে তো কেউ সরাবে না, আপনার নাজুক হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের কালচার কি এটা সম্ভব? তার মানে বাংলাদেশের কালচারটা কি এই যে আমি 5 বছর থাকতেই হবে আমাকে? আপনি যদি ইফ ইউর পারফরমেন্স ইজ নট গুড, আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার পারফরমেন্স ভালো না হইলে, ধরেন উনি ক্ষমতায় গেল 5 বছরের জন্য, 6 মাস পর থেকে আমরা দেখলাম যে ওনার পারফরমেন্স ভালো না, কথার কথা, ব্যাস হি ইজ ডুইং মেনি রংস, যেটা দেশে আমাদের মানে রাষ্ট্রের দেশের জন্য ক্ষতিকর বা জনগণের জন্য ক্ষতিকর। উনি বলবেন যে হ্যাঁ ভোট আসুক ভোটে। এই যে একটা সহজ সরল কথা, আমি 4.5 বছর আরো বসে থাকবো? ইউ মাস্ট গো। যদি আপনি দেশের জন্য খারাপ করেন, আপনি একবার নির্বাচিত বৈশে থেকে সরকার নাজুক দরকার পরিবর্তন হবে। নট দ্যাট যে পিয়ার সিস্টেমেরই পরিবর্তন হয়। ভারতে আজকে তো পিয়ার সিস্টেমে নির্বাচন হয় নাই, কিন্তু ভারতে তো 2টা বিরোধী দলকে নিয়ে আজকে মোদী সরকার ক্ষমতায়, কই কাজ করছে না? কিন্তু রাজ্যকে আপনাকে যদি একেবারেই আপনার কথা মেনেই নেই, এটা তো আমি যাচ্ছি, এটা আপনার কথা মেনেই নেই, আমাকে একটু দেন না। আপনি মেনে নেই, এরপর আপনাকে একটা প্রশ্ন করি যে পিয়ার পদ্ধতি অনেক ভালো, সব ঠিক আছে, যদি মেনেও নেই, যেই পদ্ধতির সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত না, একটা পদ্ধতির সঙ্গে তো মানুষকে পরিচিত করতে হয়। যেমন যে বাংলাদেশের মানুষকে ভোট দেওয়া শিখাইতে হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো ট্রেনিং পর্যন্ত করানো হয়। কথা বলেছেন এই যে আপনাকে যখন ইভিএম নিয়ে আসা হলো, ইভিএম কে পরিচিত করবার জন্য অনেকগুলো কর্মশালা করতে হয়েছে। যে আমার ব্যালটের সিট ভোট তো এক হইল না। বলেন, এখন বলে পিয়ার পদ্ধতির সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত না, তো আর যদি এখনো যদি পরিচিত, ওটাও বাদ দিলাম, যদি সবাই সিদ্ধান্ত নেয়, সেটা কি এখন সম্ভব? আমি বলি পিয়ার পদ্ধতি মানে কি? সিম্পল দলরে ভোট দিবেন, আর তো কিছু না, মার্কায় ভোট। আমাকে একটু শেষ করিনি, না শেষ করিনি, যাবেন তো অবশ্যই। বাংলাদেশে ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম চলমান। আপনি তো একটা ধোয়ান মানে একটা কি বলে, একটা কমন কথা বলে, আমার জনপ্রিয় লোকের আমি ভোট দিমু, এই তো কথা। বাংলাদেশে পরোক্ষভাবে পিয়ার পদ্ধতি চলমান, প্রমাণকে দিচ্ছি আপনাকে। আপনি এই যে গত নির্বাচন হইল,
বাহাউদ্দিন নাসিম শরীয়তপুরের, সে ঢাকা 8-তে পাশ করছে, ঢাকা 8-তে পাশ করছে। দিস ইজ কল পিয়ার সিস্টেম। কারণ এটা মার্কা ইলেকশন। কথাটা শেষ করতে দাও। আমি বলছি ইনডাইরেক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডিস্টার্ব করেন না। এটা হলো ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম। কিসের পপুলারিটি তার এখানে? নৌকায় ভোট দিছি, এটা মানুষ বুঝে। টান দিয়েই না আপনি সাকিব আল হাসানকে দিলেন, মার্কায় ভোট দিছে, সেই এলাকার পপুলার লিডার না। ওইগুলোকে আসলে উদাহরণ দেওয়ার সুযোগ আছে। আমি বলছি ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম বলতেছি আমি ডাইরেক্ট বলি নাই। সুতরাং এটা খোরা অজুহাত। 3 নম্বর আসেন, এইবার আসেন প্রথম। হাইফেন না রে ভাই, খালামাখা আপনি একা সব টাইম নিয়ে নিন। না টাইম না, আপনি পরে বলেন। এখন আসেন আপনি এই যে নির্বাচনের কথাটা যে বলছেন, ওনারা যে এত আপনার নির্বাচন পর্যন্ত যাইতে হইলে আপনি একটা জায়গায় যাইবেন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন না? এই প্রক্রিয়াটা আপনি বলবেন, এরপর মোশাররফ ভাই বলে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করছেন আপনি। মোশাররফ ভাই বলবেন যে ভাই বলছে যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো পিয়ার পদ্ধতি, ইনডাইরেক্ট পিয়ার আমি একটু বলি, ইনডাইরেক্টলি চলছে। আমি বলি বাংলাদেশে আরেক জায়গার লোক আরেক জায়গায় পাস করে। আমি একটু বলি, এইটা তো এটা যে কোনো সিস্টেম, এটা বাংলাদেশে প্রচলিত, এটা আছে, অনেক জায়গায় আছে। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, এক লোক তো 3-4 আসনে দাঁড় করে। অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার দলের একটা আমি একটু বলি। এই যে রাজাকি ভাই নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, উনি তো আর আমেরিকা থেকে, বাংলাদেশের মানুষ দেখি না আমি একটু বলি, ওনাকে তো আর আমরা ইম্পোর্ট করি নাই। উনি ভালো করে জানেন যে একটা নির্বাচনে বেশ কয়টি ফ্যাক্টর কাজ করে। 1 হলো দল মার্কা, 2 হলো ব্যক্তি ইমেজ, ব্যক্তি ক্রস দলের বেলায়। হ্যাঁ না, বিশাল অনেক ফ্যাক্টর। বলুক, আপনি লিখে রাখেন। হ্যাঁ, আপনি এই যে মার্কা একটা, ব্যক্তি একটা, অঞ্চল একটা বিরাট ব্যাপার। আপনি কোন অঞ্চল থেকে নির্বাচন করছেন, এটা বাংলাদেশে অস্বীকার করার আপনার কোনো পদ্ধতি নেই। হ্যাঁ বুঝছি, বলেন। গেল পদ্ধতি। তারপর হলো সামগ্রিক ওই অঞ্চলে তার কন্ট্রিবিউশন কি। বিশেষ করে এই 4টা জিনিস কিন্তু সিরিয়াসলি কাজ করে। আর মানুষ কি, আমাদের দেশের মানুষ অভ্যস্ত কি, যে আমি দেখতে চাই আমার নেতাকে দৃশ্যমান। আমি তো অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট করতে পারবো না। আমার দৃশ্যমান আমি দেখি যে এই লোকটাকে আমি ডাকলে পাই, যাকে আমি দেখি সে আমার আসলে কি এমপির কাজ এগুলো? এই দেশের কালচার এটা পরিণত হয়েছে, আপনার উপায় নাই। সংবিধানে আপনি এটা নাই, সংবিধানে নাই, কিন্তু আপনার বাস্তবে রিয়েলিটি এটা। আপনি দেখেন আমি বলি, আপনি যদি ভোরবেলায়, আপনাকে আমি আমন্ত্রণ জানাই, একদিন আমার এলাকায় আপনি যাবেন, বা যে কোনো যারাই রাজনীতি করে, যে কোনো নেতার বাসে আপনি মানে একটা সারপ্রাইজ ভিজিট দেবেন। দেখবেন উনি ঘুমে 7টা থেকে তার বাসায় ড্রয়িং রুম বলেন অথবা বৈঠকখানা বলেন, মিনিমাম 150-200 লোক বসা আছে। কারণটা কি? বাংলাদেশের আপনার প্রশাসনিক সিস্টেমটাকে এমন করেছেন, একটা রোগী হাসপাতালে ভর্তি করতে হলেও একটা সুপারিশ লাগে, একটা স্কুলে একটা বাচ্চাকে ভর্তি করাতে হলেও লাগে, একটা লোকের বিয়ে, ব্যাড কালচার, সেই ব্যাড কালচার কন্টিনিউ করবেন। উপায় না, এই ব্যাড কালচার থেকে যেতে হলে আপনাকে যেই কাজগুলি করতে হচ্ছে, যেমন আমি এই ব্যাড কালচার থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু আমরা এই যেটা জুলাই আপনার সনদ বলতেছেন, সনদে কিন্তু আছে। স্থানীয় সরকার শক্তিশালী করবেন না? আমি একটু বলি না আপনাকে, প্লিজ। আপনাকে তো এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই জনগণকে ক্ষমতায়ন করার জন্য আপনাকে তো এই যেটাকে আপনি জুলাই সনদ আমরা বলতেছি, যেমন আপনি এখন দলীয় সরকারের অধীনে কখনো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় না, এটা তো আমাদের পরীক্ষিত হয়ে গেছে। এটা যার জন্য আমরা একটা নিরপেক্ষ সরকার, যেটা কেয়ারটেকার বলে, নির্দলীয় বলেন, ইন্ডিয়াম বলেন, সেটার ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে। অর্থাৎ আপনি আপনার নিজের মতামতটা আপনি প্রকাশ করতে পারবেন, এটা কিন্তু একটা বিরাট অগ্রগতি। তারপর আপনি দেখবেন এই যে ক্ষমতা ভারসাম্য, যেটা ভারসাম্য, আজকে দেখেন বাংলাদেশে মনে করা হচ্ছে যে একেবারে যারা ক্ষমতায় যায় তারাই সবকিছু। আপনি সরকারি দল বিরোধী দলের মধ্যে বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতাটা ব্যালেন্স করেন, আজকে যেটি কিন্তু এই প্রস্তাবনায় আছে। আপনি দেখেন এই সংসদকে বলা হয় যে একটা রাবার স্ট্যাম্পের মতো। ওই দেখেন আপনার স্পিকার সাহেব বলে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। এই যে থেকে বেরিয়ে আসার জন্য আর্টিকেল 70-র ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে এখানে আর্টিকেল 70-কে সংশোধন করা হবে। তারপর আপনি দেখেন যারা এটা তো সংশোধন, কিন্তু ভাই আমি আপনাকে যেটা বলছি যে স্থানীয় সরকারকে একেবারে শক্তিশালী করার জন্য এমপির যে সাংবিধানিক যে ক্ষমতা, সেটাকে ওই কালচারটা ফেরত নিয়ে আসা, এবং সাথে আমি যেটা বলছি, সাথে আপনি কি একেবারে সরকারকে পাহারা দেওয়ার জন্য, মানে সরকার যাতে কখনোই আর শেখ হাসিনার সরকার হয়ে না ওঠে, ফেসিবাদী সরকার হয়ে না ওঠে, সেজন্য পাহারা দেওয়ার জন্য নিঃসন্দেহে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। বিরোধী দল এই জায়গাটাতে কি আমরা সবাই ঐক্যমত হয়ে কাজ করবো না? 100% আমি কাজ করতে চাই, কিন্তু আপনাকে আপনি একদিকে এখন মানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এখানে ম্যানিপুলেট করার মতো কোনো সুযোগ নাই। এখন আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে জনগণের ক্ষমতায়নে আপনি বিশ্বাস করবেন না। আপনি যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আপনি করতে পারেন, তাহলে জনগণই ডিসাইড করবে কে গভর্নমেন্টে যাবে, কে অপোজিশন। রাজাকি ভাই ভাই কিন্তু একবারে বলেছেন যে আপনাকে যদি জনগণের যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাধা কোথায়? আচ্ছা, ভেরি সিম্পল। মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি? সংবিধান যেটা বলছে সেটা বলছি। বাজেট প্রণয়ন, এটা কিন্তু অর্থ বিল, অর্থ আইন মোতাবেক। স্পিকার নিয়োগ করবে,
প্রাইম মিনিস্টার সিলেক্ট করে, রাষ্ট্রপতির নিয়োগ দেয়, সব পার্লামেন্ট করে, সাব কমিটি বানায় ওভারসি করার জন্য, সুপারভাইজিং করার জন্য। প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এর বাইরে যেটা করবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, তার কোনো রাইটই দেয় নাই। গত 53 বছর যাবত এমপিরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন করতেছে। প্রত্যেকটা এমপি তার বাসায় যাবে কেন? এই যে বলতেছে চাকরি যাবে কেন? এত শখ থাকলে উপজেলা চেয়ারম্যান আর এমপি হোক না, এমপি না, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান কি সেই যে খুশি যাই হোক। আমি বলছি ভায়োলেশন অফ কনস্টিটিউশন চলতেছে 53 বছর জন্য। বাংলাদেশ আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম, সমস্ত আইনজীবীদেরকে চ্যালেঞ্জ করলাম। গণভাবে বলছেন নোটে রাখেন না ভাই, চেয়ারম্যানকে যে নোটে রাখেন না, মর্যাদা, যে স্ট্যাটাসে আমরা নির্ধারণ করি, সে কি একজন ডিসি, একজন এসপি, একজন সচিবকে মোকাবেলা করার মতো? আপনি যায়েন না, তাইলেই হবে। আপনারা যায়েন না, হচ্ছে না আমার। আপনি তো নিজে এডমিট করলেন দেশ ঠিক হয় না, মানে আপনারাই যাবেন ছাত্রভর্তি করেন, আপনার লাগবে এত প্রেসার করো, ঠিক করা যাচ্ছে না। আবার আপনি যদি ওদেরকে অবাধ স্বাধীনতা দিয়ে দেন, আমি বলি দেশটা তো হয়ে যাবে আমলাতান্ত্রিক। এই এমপির স্ট্যাটাস জানে না বইলা রাম শাম যদুমধু এমপি হইতে চায়। আবারও বলছি, রাম শাম যদুমধু এমপি হইতে চায়, কারণ সে তার স্ট্যাটাসই বোঝে না। একটা এমপির ডিগনিটি কি এইটাই সে বোঝে না। ভায়োলেশন কনস্টিটিউশন 53, বাংলাদেশের সমস্ত লয়ারকে চ্যালেঞ্জ করলাম যে 53 বছর যাবৎ সংবিধানের যে ভায়োলেশন করে আসতেছে এমপি সাহেবরা। কিন্তু এখন তো আপনাদের রাখেন হয়ে গেছে। রাখেন, আরো বলি, এই যে নির্বাচন করতে যাইতেছে, কথায় কথা আসে, ইলেকশন কমিশন বলল কি, আমি পিয়ার পদ্ধতি সংবিধানে নাই, আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব। ভালো কথা। সংবিধান মোতাবেক নির্বাচনের বিধানটা কি আপনি বলেন তো? যেই সংবিধানটা আছে ওইটাই ধরলাম, ওইটার বিধান কি শুনেন বিপু সাহেব? সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে। কেমনে হবে সেটা সেকেন্ডারি। সংসদ ভেঙে গেছে, ওত নিছে 8ই অগাস্ট 2024, সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। আর এই যে নির্বাচন কমিশন বলল আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব, কোত্থেকে দেবে সে? তার তো টাইম এক্সপায়ার। তার নিয়োগ হয়েছে কবে সেটা জানেন? 21শে নভেম্বর 2024। একটা পাগলের দেশে আছি আমি। আপনি রাখেন, শেষ করি। সেই ইসি কিভাবে যাবে নির্বাচনে? রং কনসেপ্ট। সংবিধান কি বলে? সংসদ ভাঙার কয়দিন পর নির্বাচন। এই সংবিধানটা কি এখন কি সংবিধানে চলে? কোনটা? ডক্টর অফ নেসেসিটির অনুযায়ী আপনার ডক্টরিন অফ নেসেসিটি আবার সংবিধান কি? এটা কি আদেশ? এই সমস্ত শব্দ বাদ দেন। আরে বাদ দেন, সুপ্রিম কোর্ট আপনি কি আমাদের সুপ্রিম কোর্টের না এটা। আপনি ফাইট করছেন? জি, আপনি রিড করতে রাখেন। ডক্টরিন অফ নেসেসিটি বাংলাদেশের না, পাকিস্তানের, এটা বাদ হয়ে গেছে। ওই ইউনিট সরকার যে আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনেন, 106 অনুচ্ছেদ অনুসারে শপথ নিছে, আপনি আইনজীবী হিসেবে রিড করছেন, আপনি বিরুদ্ধে দাঁড়াইতেন। 106 মোতাবেক দায়িত্ব নিছেন। হ্যাঁ নিছে। রাখেন, উনি হলেন এড ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট। কোন সংসদ আমার সংবিধানে আছে? কে? এড ইন্টারিম গভর্নমেন্ট শব্দটা সংবিধানে আছে? সংবিধানের গার্ডিয়ান কে? হু ইজ দ্য গার্ডিয়ান? আরে ভাই, সংবিধানের গার্ডিয়ানটা কে? সংবিধানে আপনি আমাকে এটা জবাব, ইউ আর দ্য লার্নেড কে? আপনি লয়ার কে? হু ইজ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন? কনস্টিটিউশনের গার্ডিয়ানের সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট আমাকে বলতে দেন, তারপরে বলেন, আপনি নোট রাখেন। হ্যাঁ, আমি রাখছি। সুপ্রিম কোর্টের 106 এর ভার্ডিক্ট, হ্যাঁ, সাংবিধানিক সংকট যেখানে দেখা দিবে, সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয়, তখন এইরকম পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বানানো যেতে পারে। রাখেন, সংবিধান কি হয়েছে? সংকট, সাংবিধানিক শূন্যতা, সংবিধান নাই। ফুল সাংবিধানিক শূন্যতা বলতে কি সংবিধান নাই? ইয়েস, কেন নাই বলি, ফুল স্টপ। কেন? শেখ হাসিনা চলে গেছে, পালায়ে গেছে। বাংলাদেশের সংবিধানে বলা আছে পালায়ে গেলে পরবর্তী স্টেপ কি? রিজাইন করতে, নট পালানো না, এটা রিজাইন। ভাই শেষ করতে দেন না, পালায়ে গেছে। আমরা ছোট্ট বিরতি নিয়ে রাখেন। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা এরকম যে সংবিধান বাংলাদেশ, যে সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন বলে নির্বাচন কমিশনার বলেছেন, তার নিয়োগই সংবিধান অনুযায়ী হয় নাই, এবং এই যে এখন যে সরকার চলছে সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। না, এখানে একটা জিনিস বলবেন, আজকের সংকটটা কোথায় তৈরি হয়েছে? যে বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থানের পর দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য একটা কেয়ারটেকার সরকারে আমরা ফিরে গেছি, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেখ হাসিনা দেখতে পেয়েছে যখন উনি ক্ষমতায় এসে ওনার জনপ্রিয়তা শূন্যের কোঠায়, তখন হাইকোর্টের একটা রায়ের দোহাই দিয়ে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিলেন এবং একটা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলেন। এবং সেই ব্যবস্থাটা কি? আপনি যদি আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখেন আর পঞ্চদশ সংশোধনী যেটা করা হয়েছে, এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই। এই সংশোধন নিয়ে হলো বাংলাদেশের সবচেয়ে বড় সংকট তৈরি হলো। যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংশোধন তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, যার কারণেই কিন্তু এই 5ই আগস্ট একটা বিপ্লব সংগঠিত হয়েছে।
ইতিমধ্যে শুনেন ওই সংবিধান মানে নাই বলে মানে নাই, কারণ আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে তো সংকট। আবার সেই সংবিধানে যাচ্ছে। আমি বলছি, আপনি আমাকে একটু বলতে দেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকট। আবার কি হলো, 5ই আগস্ট পর আপনি দেখবেন পঞ্চদশ সংসদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী আবার কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাওয়ার কথা। কিন্তু এটা নিয়ে উচ্চ আদালতে আরেকটা রিভিউ রিট আছে, ওইটা যদি ইতিমধ্যে না থাকতো তাহলে কিন্তু অলরেডি এই ইউনুস গভর্নমেন্টই কেয়ারটেকার গভর্নমেন্টে যেতে বাধ্য হতেন। কিরকম? না, হ্যাঁ, কেমন সম্ভব? ওটা তো মানে যখন খায়রুল হক, এবিএম খায়রুল হক যখন রায় দিল, সেই রায়ের উপর বেসিস করে সংসদে ওটা পাশ করানো হয়েছে, তারপরে তো ওখানে বাতিল হয়ে গেছে। আমি একটা কথা, পাশ করা হয়েছে না? হ্যাঁ, এখন সংসদ লাগবে না আপনার? না, আমি একটু বলি, পঞ্চম সংশোধনী যখন বাতিল হয়ে যায় তাহলে কি পূর্বেরটা রিভাইভ হয়ে গেল? আমি বলি একটু রিভাইভ হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, যদি এখনো, আমি আপনাকে বলি, আমি যেটা রাজ্জাক ভাই তার লয়ার আছে, এখনো যদি উচ্চ আদালতে যেটা নিয়ে রিভিউ আছে, রিভিউ যদি ধরেন পজিটিভ আসলে আবার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট হতে বাধ্য। এক, দ্বিতীয়ত আরেকটি ব্যাপার, হ্যাঁ বলেন প্লিজ, আরেকটু ব্যাপী। এই যে রাজ্জাকি ভাই একজন লার্নেড লয়ার, উনি একটা প্রশ্ন করেছে, আমি কিন্তু অবাক হয়ে গেছি। কারণ আমাদের কনস্টিটিউশনের গার্ডিয়ানকে, যদি কনস্টিটিউশনের কোনো ব্যাখ্যা, কোনো ধারা উপধারা, কোনো কিছুর উপর যদি কোনো সংকট তৈরি হয়, সেটা ব্যাখ্যার জন্য একমাত্র হলো সুপ্রিম কোর্ট। যখন দেখেন বিগত ফেসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করলেন, নিয়ম হলো যে প্রাইম মিনিস্টার পদত্যাগ করলে পরবর্তী সময় ক্ষমতা গ্রহণ করবেন স্পিকার। স্পিকার অলরেডি পদত্যাগ করে, তাহলে ইট ইজ দ্য ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম যখন তৈরি হল, তখন মহামান্য রাষ্ট্রপতি করলেন কি, উনি সুপ্রিম কোর্টের কাছে নির্দেশনা চাইলেন যে আমার শাসন ব্যবস্থা এই ভ্যাকুয়াম তৈরি হয়েছে, হোয়াট ইজ দ্য নেক্সট, কি আমার নেক্সট কি হবে? তখন সুপ্রিম কোর্ট বললো যে তুমি ডক্টর অফ নেসির আলোকে তুমি এই সময় একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারো। ওটা কি ওই ইয়েতে ছিল? হ্যাঁ, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তুমি তৈরি করতে পারো। সেই আলোকে ডক্টর ইউনুস ইন্টেরিয়াম গভর্নমেন্টের এখন রাষ্ট্র পরিচালনা করছেন। ইট ইজ দ্য অ্যাবসলিউটলি পার্ট অফ কনস্টিটিউশন। আপনি যদি বলেন এটা কনস্টিটিউশনে নাই, হবে না। হ্যাঁ, এখানে রাজ্জাক ভাই প্রশ্ন করতে পারে, পরবর্তী এই সরকার যেই কর্মকাণ্ড যা পরিচালনা করছে, পরবর্তী পার্লামেন্টে সেটাকে অনুমোদন দিই। যদি সংবিধান অনুযায়ী হয়েই থাকে, অনুমোদন করতে হবে কেন? অনুমোদন একটু ব্যত্যয় আছে। কই ব্যত্যয়? ওই যে 106 ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, সুতরাং উনি যে কথাটা বলছে যে এইটা, আর এক হলো কি, আপনার এখনো এই যে ধরেন এই যে নির্বাচন ব্যবস্থা বলেন, এখনো কিন্তু এই সরকার অর্ডিন্যান্স কোনো জারি করেনি। এখন আপনার কোনো বিষয় সরকার অর্ডিন্যান্স জারি করে এই রাষ্ট্রপতি, মানে ওই সরকারের প্রয়োজনীয় তো করে, কিন্তু এখনো কিন্তু রাষ্ট্রপতি কোনো এবং আপনি দেখবেন আগামী নির্বাচনের আগে ঐক্যমত কমিশন যদি যেটা বাস্তবায়ন করবেন, প্রত্যেকটির বিষয়ে অর্ডিন্যান্স জারি করবে। আচ্ছা শুনেন প্লিজ, আমি বলি, কোন কোর্ট আইন বানাইতে পারে না। না, এটা পারে না। কোন কোর্ট সংবিধান বানাইতে পারে না। যদি সরকার যখন আইন বানায়, তখন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু হয়, সেটাকে উনি বাদ দিতে পারে আদালত। এক, দুই, সংবিধানের কোনো ধারা নিয়ে যদি ব্যাখ্যা চাইতে হয়, সেটা তারা দিতে পারে। কিন্তু সাংবিধানিক শূন্যতার কারণে যখন 106 ব্যবহার করে, তখন ওই সংবিধানটা ব্যবহার করছে না উনি 106 ওই সংবিধানের মধ্যে আছে। এটা হইল কি, আপনার একটা উপায় রাইখে গেছে, সব আইনে থাকে সেভিং ক্লোজ, আপনি কিভাবে ক্রাইসিস থেকে উদ্ধার হবেন, ওটার ব্যাখ্যা দিয়ে একটা ক্রাইসিস কি বানাইছে, অন্তর্বর্তীকালীন সরকার। উনি কিন্তু বলেন না এনাকে তত্ত্বাবধায়ক সরকার বানায়নি, কারণ সে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার ওই টাইমটার জন্য, এমনি পিওর অন্তর্বর্তীকালীন সরকার। তার সমস্ত কর্মকাণ্ড হবে যা সাংবিধানিকভাবে যেটা করবে, সে নিজস্ব সংবিধান নিজে করবে, এবং এটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে বিবেচিত হবে। সেজন্যই জুলাই ঘোষণাপত্রের কথা, এই যে বারবার বলে সংসদে পাশ করবে, বুলশিট। আপনি সংসদ যাবেন কেমনে, সেই প্রক্রিয়াটা লাগবে। সেই প্রক্রিয়াটা হলো জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের ভিতরে এই সরকারের মেয়াদ উল্লেখ করতে হবে। আমি এখন পরিষ্কার কোনো মেয়াদ ওইটার ভিতরে উল্লেখ নাই। তার মেয়াদ হবে 7ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন করবেন। এই যে নির্বাচন কমিশন, সে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত, সাংবিধানিক নয়। এবং সংবিধান মতো আমি আবারও বলছি, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন, ওই পুরনো সংবিধানে। কিন্তু ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, উনি তাকে নিয়োগ দিছে। সংবিধান এখনো তো আছে, কোথায় এখন আছে, চলছে তো। আপনি বললে তো সংবিধান যদি মানেনি আপনি, তাহলে তো 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সংবিধান দেশ চলছে তো। আরে একটা বেকুয়াম তো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার প্লিজ নোট রাখেন, বললেন না সংবিধান বলতেছে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, সংসদ মানেন, এটা মানেন? হ্যাঁ, এটা তো মানেন। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, কে
সংসদ এই সংবিধান মোতাবেক? হ্যাঁ, এই সংবিধান না এখানে কন্ত দেখি না, বিফোর আফটার দুইটাই আছে। হু হ্যাজ টোল্ড ইউ বিফোর এন্ড আফটার? আমি বলছি সংসদ ভাঙার পর। হ্যাঁ। আর যদি মেয়াদ শেষের আগে সংবাদ ভাঙে সেটা আরেক হিসাব। সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, এই আপনি যে সংবিধানের কথা বলেন সেটাই বলা আছে। তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? এই ইলেকশন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো একটা বিশেষ পরিস্থিতিতে, হ্যাঁ, নির্বাচন তো পিছিয়ে যাবে। তাহলে উনি বলতে পারবেন না ওই সংবিধান মোতাবেক। ওনাকে এই জন্যই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে। না, তাহলে এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিছে কে? এই নির্বাচন কমিশন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধান অনুযায়ী। কোন সংবিধান অনুযায়ী? কে বলছে আপনাকে? আমার সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। আর এটা তো 106 আপনাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। 106 তো আমার ওই সংবিধান যে গ্যাপ, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য দিচ্ছে। হ্যাঁ, তো সেটাই তো আমার পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার নাম দিছে? কারে? এই ইউনিট সরকারে ইন্টারিম গভর্নমেন্ট দিছে। আমি যে উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? উচ্চ আদালত বলছে এখন উচ্চ আদালত, আমি উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? ওই যে শূন্যতা কেমনে পূরণ হবে? অনুমতি দিয়েছে। হ্যাঁ, সংবিধান আমার দিয়েছে। অনুমতি দেয়নি কি? উচ্চ আদালত অনুমতি নেওয়ার কিসের? মানে আমি কোনো বিষয়ে যে ভেকুম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, শূন্য আমি কার কাছে যাব? উচ্চ আদালতের কাছে। এটা কে বলেছে? প্রেসিডেন্ট পাঠাইছে? নো, না, সংবিধান এটা ঠিক করে দিয়েছে কে? সংবিধান। ভাই সংবিধান ঠিক করছে কেমনে? কে পাঠিয়েছে? আদালত। না, আমার কোনো শূন্যতা তৈরি হলো, রাজাক ভাই বোঝাচ্ছে শূন্যতা তৈরি হলো। রাজাক ভাই এখানে প্লিজ, শূন্যতা তৈরি হলো, শূন্যতা তৈরি হওয়ার পরে আমি কোথায় যাব? আপনি বলেন কোথায় যাব? শূন্যতা কোনো একটা ব্যাখ্যা দরকার, বলো কোথায় যাব? কোর্টে, সুপ্রিম কোর্ট। এটা আমার কে বলছে? কোথায়? এইটা ওই 106-তে বলা আছে। আমি এইটাই বলছি। 106-তে বলার পর আপনি অন্তর্বর্তীকালীন সরকার বানাইলেন। হ্যাঁ। সে ওই সংবিধানে আর নাই, কারণ আমার ওই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নাই। আরে আমাকে আদালত তো বলে দিচ্ছে তুমি এটা পারবা। কে বলছে আপনি? আদালত আমাকে বলে দিচ্ছে। আমাদের বললে হবে। আচ্ছা, আপনি বলেন, তারপর আপনি বলেন প্লিজ। সেই মোতাবেক উনি সরকার হইলেন। এবং তার আগে আরেকটা জিনিস দেখে নেন, যখন চলে গেল শেখ হাসিনা, তারপরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দায়িত্ব কে নিছিল? কে? কেউ ছিল না। সেনাপ্রধান। সেনাপ্রধান ঘোষণা দেয়নি, বলছে আমি দায়িত্ব নিলাম। উনি বলছেন, ওইটা বলেছেন। হ্যাঁ, আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলি চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। তাহলে এই 4 দিনের সরকার উনি। সেই মোতাবেক ওনরা 7ই আগস্ট পল্টনে মহাসমাবেশ কইরা 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল ওই সংবিধান মোতাবেক। ওনরা চাইছে, জিজ্ঞেস করেন কার কাছে চাইছে। ইউনূস সরকার আসছে তখন? আসে নাই। তারা সংবিধান মোতাবেক চাইছিল। ইউনূস সরকার ওইটা ধারে নাই আইসা। আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি যা বলবো সেটাই সংবিধান, এবং সেটা তারা মানতে বাধ্য। এখন এটা একটু মোশাররফের কাছে শুনি। মোশাররফ, 3 মাসের জন্য মধ্যে নির্বাচন চেয়েছে মানে বিএনপি, এবং সরাসরি পল্টনে একটা বিশাল সমাবেশ করে ওদিন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে দেশের দায়িত্ব, যাতে করে কারো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সব অনেক ভালো কথা বলেছে, এবং সাথে এটাও আপনার নির্বাচনও চেয়েছেন 3 মাসের মধ্যে। ওটা কার কাছে চেয়েছেন? এখন আপনি এখানে একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি কার কাছে চেয়েছিলেন আমি একটু বলি, আমি বলতেছি, আপনি একটু প্লিজ আমাকে বলতে দেন। এখানে একটা ভুল ব্যাখ্যা হয়েছে। অনেকে বলে এটা বিপ্লবী সরকার, অনেকে বলে ওই যে আমি একটু বলি, আমাকে একটু শেষ করি। কনফিউশনটা যেভাবে তৈরি হচ্ছে, অনেকে বলছে এটা বিপ্লবী সরকার, অনেকে বলছে এটা কি ওই যে কি বলে এটা, মানে এটা অন্য একটা সরকার। সেনাবাহিনী, সেনাপ্রধান না, এটা ওই যে এনসিপি টেমিয়ারা বলে অভ্যুত্থানের সরকার, এটা বলে না, কিন্তু নো, এটা অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কারণ এই বর্তমান সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি এদেরকে শপথ করেছেন। 29 সাল পর্যন্ত থাকবে সে অন্তর্বর্তীকালীন সরকার। তো তাহলে 29 সাল পর্যন্ত ওই যে 106 আদালতে সংবিধান এই জিনিসটা বুঝতে এটা সহজ বিষয়। তাহলে 5 বছর মেয়াদ, যখন কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। আচ্ছা, সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন? কোথায় সাংবিধানিক সরকারের মেয়াদ? 5 বছর। তাহলে ইউনূস সরকার কি 5 বছর থাকবে? নো। তাহলে কেমনে সরবে? এটা তো ইন্টেরিয়াম একটা বিশেষ সরকার তো তৈরি হয়েছে, লিখে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ওখানে কতদিন থাকবে? আপনি ওইটা লিখে দিচ্ছে, রায়টা পড়েন। আপনি কি লিখেছে রায়টা? রায়টা মুখস্থ লেখা নাই। বলেন কি লেখা নাই তো? কে বলছে? রিটেন আছে তার লেখা। লেখা আছে অন্তর্বর্তী সরকার হবে। হ্যাঁ, হবে, করা যেতে পারে। জি, তর্ক করেন না, না যাই না। আমি যাই না বলছি। এখন আপনি এটা না জানেন, এটা বাংলাদেশ সবাই জানে। বলছে কি অন্তর্বর্তী সরকার বানানো যেতে পারে। মেয়াদ ঠিক করবে কে? কোর্ট মেয়াদ দিচ্ছে, কি করবা কে লিখে দিছে। এটার জন্য বসা হয়েছে জুলাই ঘোষণাপত্র। নো, জুলাই ঘোষণা তো পরে রাজনৈতিক দলগুলোর ডিমান্ড, তার কারণে হচ্ছে। হ্যাঁ, তার মেয়াদ ঠিক করবে কে? এটার সাথে তো কনস্টিটিউশন আসলে আলোচনার বিষয়। মেয়াদ এই সরকারের মেয়াদ ঠিক করবে আপনাকে একটা জিনিস আমি এখানে রাজ্জাকি ভাই একটা জিনিসকে তালগোল পাকি। আরে ভাই, মেয়াদটা কে দিছে? এটা হলো ইন্টিরিয়াম। এক এক করে শুনি, আপনি দুজন একসঙ্গে বলে শোনা যাবে। ইন্টিরিয়াম গভর্নমেন্ট মানে একটা বিশেষ গভর্নমেন্ট।
কনস্টিটিউশনের মধ্যেই একটা বিশেষ গভর্নমেন্ট, যেমন এই যে কনস্টিটিউশনের মধ্যে এনি টাইম গভর্নমেন্ট আছে কোথায়? আরে ভাই আপনাকে তো আদালতে নিতে, আপনি একটা উকিল হিসাবে যদি আপনি একটা মানে একটা অজ্ঞর মতো কথা বলেন, তাই তো হয় না। আপনি তো একটা লয়ার টু সংবিধানের মধ্যে একটা সরকার লেখাটা থাকতে হবে তো। আমার সঙ্গে তাহলে 106 আপনি কোথায় পেলেন? 106 মোতাবেক কোথায় পেলেন আপনি? এই যে এই ব্যাখ্যাটা দেন। 106 মোতাবেক আপনি এটাকে ধার করে আনছেন না import করছেন, বানাইছে, export করছেন? সেটা কি বলা আছে 106 মোতাবেক এত ধারায় উল্লেখিত যে কোনো সংকট তৈরি, অন্তর্বর্তীকালীন না সরকার? না, আপনি যদি সংবিধানে কোথাও সংকট তৈরি হলে কি কোথায় করবেন? ওই যে সংকট মিলিয়ে দিয়েছে, বাকিটা আপনারা ঠিক করবেন হ্যাঁ। যে কতদিন মেয়াদ হবে, তারপরে আরে নির্বাচন কিভাবে করবে। এর জন্যই এটা তো কোর্ট ঠিক করে দেয় না। এর জন্যই তো রাজনৈতিক দলগুলির যে জিনিসটা বক্তব্য সেটা সবাই বলেন, দিচ্ছে, সেটা ঢুকান। যে পরবর্তী পার্লামেন্টে এগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর সেটা এটা যদি পরে, কোথাও পার্লামেন্টে committee- amendment তো আরে পরে। আগে আপনি পার্লামেন্ট ছাড়া কেমনে করবেন? পার্লামেন্ট- আপনি খালি বললে তো হইল না। তার মেয়াদ কি, সে কাজ করবে কেমনে? হ্যাঁ। সে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, এই যে মেয়াদ, ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, হ্যাঁ। কোন বিধানে কোন বিধান বলেন? এটা রাজনৈতিক দলগুলির ডিমান্ডের কারণে। বুঝছেন এইবার? তাহলে সংবিধানে নাই। আরে সংবিধান তো এখন তো ব্যত্যয় ঘটছে আপনার, যার আবার জন্য তো অ্যামেন্ডমেন্টটা লাগবে। আপনি উল্টা বললে তো হবে। সংবিধান যদি ব্যত্যয় ঘটে সেটাকে করতেন, আপনি যে কোনো সময় সেটাকে করতেন আইনি না। ফ্রেমে নেবেন না? আপনি সব উল্টো। আপনি আপনি আইনি আইনি কিভাবে দেবেন? এখন আইনের কোনো সবকিছু বিধান আছে। Yes, ওই যে ঘোষণা আপনার এখন পার্লামেন্ট আছে আমার। পার্লামেন্ট তো পরে। আমার তো পার্লামেন্ট আছে, আমি কিভাবে আইনের সুরক্ষা দেবো আমি? এই মেয়াদের মধ্যে সেইটা কইরা যাবে Absolutely এই wrong কাজগুলো। বলতেছে, absolutely wrong তারপরে concept। যখন পার্লামেন্ট হবে তখন পার্লামেন্ট ছাড়া approval আপনার সুযোগ দিবে, কি? যেটা তফসিল হিসাবে আপনার ঢুকবে। পার্লামেন্ট ছাড়া সুযোগ কি আপনি বলেন? তাই তো বলতেছি আমি, পার্লামেন্টে এটা তফসিলি হিসেবে এই যেমন ঢুকবে। আমি একটু বলি, ছাত্ররা বলতেছে এটা প্রস্তাবনায় থাকবে। টোটালি সাহেব আউট অফ মানে আচ্ছা আমরা এক এক করে কথা বলি, আপনি এই যেমন আপনি আরো 2 মিনিট বলেন, তারপর আপনি বলুন। আপনি একটা আপনার নিশ্চয় মনে আছে 111 গভর্নমেন্ট, মনে আছে, পুরোপুরি মনে আছে। ছিল না? হ্যাঁ। 111 এর গভর্নমেন্টে তৎকালীন সময়ে রাষ্ট্রপতি তো বৈধ ছিল, এবং রাষ্ট্রপতি তো ওই সময় তো সংবিধানে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু মেয়াদ ছিল 3 মাস, সেটা 2 বছর ছিল না? 2 বছর তো ছিল। ছিল। না না, সেটা কি সরকার হিসেবে ঢুকছে? হ্যাঁ, কি সরকার? absolutely। অন্তর্বর্তীকালীন না তত্ত্বাবধায়ক? তত্ত্বাবধায়ক কনস্টিটিউশন ছিল। ছিল। হ্যাঁ, কনস্টিটিউশন ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আমরা 3 ছিল। মাসে সেটা মেয়াদ বাড়াইছে কোর্ট দিয়ে, জানেন সেটা? কেন? কোনো কোর্ট আমি তো বললাম কেউ বাড়াইছে। বাড়ায়নি। এটা তো আপনি বললে হবে। আবার কেউ কোনো কিছু হয়নি। আমি তো বললাম এটা নিয়ে approval দিয়ে বহু প্রশ্ন বাড়াইছে। হয়েছে। কোনো মেয়াদ যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সংবিধানে ছিল। 3 মাস আমরা বলি। তত্ত্বাবধায়ক সরকার ছিল তো হ্যাঁ, ছিল সংবিধানে। হ্যাঁ। তারপরে যদি আপনি সবাই মিলে বাড়ায় নেন, তো তত্ত্বাবধায়ক সরকার কে মেয়াদ বাড়িয়েছে? বাড়াইছে। কে বাড়াইছে? নিজে নিজে? কেউ বাড়ায় নাই। কে নিজে নিজে? হ্যাঁ, নিজে নিজে বাড়াইছে। আপনি জানেন তারপরে? আমি জানি নাই বলছি, আমি জানি নাই বলছি। আপনার আদালত কর্তৃক বাড়ানো হয়েছে এটা? না, বাড়ানো আপনি হয়নি। বলেন- আচ্ছা আচ্ছা মোশাররফের শেষ কথা আপনি বলুন। একটু বলি, তারপর দেখেন ওই গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ তো পার্লামেন্ট তো নাই আমার, 142টা অর্ডিন্যান্স জারি করছে রাষ্ট্রপতি ওই সময়। কারণ আপনাকে রাষ্ট্র তো চালাই, এখানে একটা গভর্নমেন্টের তো 2টা কাজ, একটা হইলো রাষ্ট্র পরিচালনা করতে হবে, আবার জনগণের মাঝেও একটা স্বস্তি দিতে হবে। 2টা কাজ তো তার করতে হয়। জনগণকে স্বস্তি রাখার জন্য সে 142টা অর্ডিন্যান্স জারি করেছে, কিন্তু পরবর্তী গভর্নমেন্ট যখন শেখ হাসিনা গভর্নমেন্ট আসলো, এই অর্ডিন্যান্সগুলি যদি সংসদ বসার 60 ডেজের মধ্যে যদি আইনে আপনি পরিণত না করেন, আপনি এটা বাতিল হয়ে যাবে। মাত্র 42টা অর্ডিন্যান্সে আইনে পরিণত, বাকিগুলি বাতিল হয়ে গেছে। এখন এই গভর্নমেন্টেরও তো এই যে এখন অনেকগুলি তারা অর্ডিন্যান্স এখনো দেয় নাই, নিশ্চয়ই এই যখন জুলাই ঘোষণা আসবে আপনার অর্ডিন্যান্স তাকে দিতে হবে। কারণ এখন কি হয়েছে, আপনি অনেকগুলো এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট এখন নাই আপনার কনস্টিটিউশনে, এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তাহলে এটা বাস্তবায়ন আগামী দিনে করতে হবে কি মাধ্যমে করবে? অর্ডিন্যান্স। এই যে প্রধান বিচারপতি নিয়োগ, আগে তো যে রাষ্ট্রপতি নিয়োগ দিত তো যাকে খুশি তাকে, এখন তো আপনি স্পষ্ট বলে দিয়েছেন যে শীর্ষ একজন, বিএনপি নোট অফ দিয়েছে যে 2 জনের মধ্যে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান না, এটা হলো প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। আপনার প্রধান নির্বাচন কমিশন বলা হয়েছে কে? স্পিকারের নেতৃত্বে প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দলের একজন। এগুলিকে আপনি বাস্তবায়ন হলে কি করবেন? দিস ইজ নট এ পার্লামেন্ট নাই, তাহলে কি করবে? অর্ডিন্যান্স জারি করতে হবে। এই যে আপনি আদেশটা দিলেন, অর্ডিন্যান্স এক ধরনের আইন, কিন্তু এটাকে যখনই আপনি সংসদে পাস করবেন তখন এটা আইনে পরিণত হবে। এই বিষয়গুলো একেবারে শেষ টাইম শুনে আসেন রাজ্যকে। ভেরি সিম্পল। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য হওয়ার জন্য কমিশন নির্বাচন সংস্কার নিয়ে পড়ছে, ঘোষণাপত্রটা হয়েছে যেটা সংশোধন করা দরকার, আমি বারবার বলতেছি এখানে সরকারের মেয়াদ দিতে হবে, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষমতা তাদের দিতে হবে, সব এটার ভিতরে উল্লেখ করবে, এটা চলমান আছে, খালি উল্লেখ করবে। তারপরে সংসদ যখন বসবে ঘোষণাপত্র হিসেবে এটা সাবমিট করবে, ওইটা তফসিল হিসেবে থাকবে। ছাত্ররা বলতে যেটা প্রস্তাবনা আকারে নেও, এই পার্থক্য চলছে। আর যেটা উনি বলছেন অর্ডিন্যান্স, আমি তো অন্তর্বর্তী সরকার, এই রাষ্ট্রপতি তো নাই, সংসদ তো বিলুপ্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি নাই মানে এই সংবিধান মতো, যে সংবিধান মতো রাষ্ট্রপতি আছে তার ছবি অলরেডি সরাই দিছে, আপনাকে আর কিভাবে বুঝাবে যে রাষ্ট্রপতি আলাদা? আর কথাটা যদি রাষ্ট্রপতি, আমি আপনাকে বলি, আমি রাখেন বোঝার জন্য ভাই, বোঝার জন্য তার আগে একটা কথা বলিনি, বলেন প্লিজ। আপনারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি অ্যালাইভ আছে, ছবিটা যে সরাইলো আপনারা কোনো কথা বলছেন? এইটা অন্য জিনিস, এটা পলিটিক্যাল ডিভাইড।
বুঝলাম। এগুলি দিয়ে তো আপনি কনস্টিটিউশন দিয়ে বুঝলাম কাম না। করতে পারবেন না। আপনি কনস্টিটিউশন কভার করেন কেন? আসলে কি পলিটিক্যাল রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাই ফেললেন। রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্রের বিষয়। সরকার কি এটা স্বীকার করেছে? সরকার তো স্বীকার করে নাই যে এটা সরিয়েছে। সরকার স্বীকার করে নাই। এটা উনি বললে তো হবে না। ছবি তো সরছে। সরকার স্বীকার করে কোনো প্রজ্ঞাপন সরকার ছবি তো কোনো সরছে। প্রজ্ঞাপন জারি হয় নাই। সেটা আমি তো সেটাই বলতেছি, প্রজ্ঞাপন জারি হইলো না কেন? ওনারা কৈফিয়তটা চাইলো না কেন? এটা আমরা তো দেখি যে আছে। আরে ভাই, কোথায় আছে? কোথায় আছে? তো সব ওখানে সব যে নিউজের সব মিথ্যা। হ্যাঁ, এখন সেইটা না, এটা আমি খোলাসা করি যে কেউ যদি ছবি নামিয়ে থাকে সে অন্যায় করছে, কোথায়? তাই তো? আমরা তো জানি সরকারের নির্দেশে নামাই। জানলে হবে না তো? আচ্ছা ভালো, তাহলে প্রজ্ঞাপন করছে। আরে ভাই ছবিটা তো সরাইছে। হ্যাঁ, ছবিটা তো সরাইছে। কে সরাইছে? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? আপনি কি প্রমাণ? আপনি কি জানেন নিউজ হয়েছে? নিউজ হয়েছে ওইসব দেখি। ছবি সরাইছে বিভিন্ন এমবাসি থেকে, ছবি সরানো হয়েছে। কিন্তু সরকার বলছে আমার কোনো আদেশ নাই। আরে সরকার বলছে, হ্যাঁ বলছে। চ্যালেঞ্জ করলাম। সরকার এটাও বলে নাই। চ্যালেঞ্জ করলাম। কি খামাখা কথা বলেন আপনারা? কি রাজনীতি করেন আর কি আরে খবর বাহ। রাখেন? চ্যালেঞ্জ গভর্নমেন্ট বলে নাই যে আমি সরাইতে বলি নাই। বলে নাই, গভর্নমেন্ট এটা বলে নাই। তাই আবার বলেন কেন? সরকার তো মানে সরকার সরাইতে বলছে তাও বলে নাই। তাও বলে নাই। আর সরকার সরাইতে বলে নাই তাও বলে নাই। কেউ যদি ব্যক্তি পছন্দ- কারো মিশনে কারো ক্ষমতা আছে রাষ্ট্রপতির ছবি সরানো? অবশ্যই আছে। কিভাবে? হ্যাঁ, ওই এমবাসি সরাই ফেলবে? অ্যাম্বাসেডর ব্যক্তি পছন্দ অপছন্দ ফেসিবাদকে এই পছন্দ করে না। এই 80টা এমবাসির ভিতরে সবাই সরাই ফেলছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওনারা কি করছে? ওনাদের রাষ্ট্রপতি তো সাংবিধানিক সংকট হয় নাই? এটাও তো সাংবিধান একটা মোতাবেক, ছবিতে সাংবিধানিক Of course, সংবিধানের মোতাবেক এটার একটা ট্রেডিশনাল জাতীয় পতাকার যেমন ইজ্জত রাষ্ট্রপতি না, না, রাষ্ট্রপতির ছবি টাঙানো তো সংবিধানে নাই। না, বিশাল প্রথা। আপনি সরাবেন কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে যখন আপনি চলে যাবেন, এখন আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাইলেন, কোনো কথা নাই কেন? কি কারণটা কি? একটা কথাটা এইটা বোঝার চেষ্টা কি ভাই? এখন আসেন রাজ্জাক ভাই, যেটা আসি হ্যাঁ, সেটা হইলো এক সেকেন্ডে কয়েকটা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ওই যে জুলাই সনদের জন্য লড়াই চলছে চলুক, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতি এই সংবিধান মোতাবেক নাই, সংবিধান বিলুপ্ত হয়েছে দিন হাসিনা পালায়ে গেছে, যার জন্য আর এই জুলাই সনদ যেটা চলছে, এই জুলাই সনদটাও ফাইনালি কার্যকর হবে না বাংলাদেশে। কেন? নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন ক্ষমতায়, তারা গিয়ে তখন বলবে ধন্যবাদ। আমি তো নোট অফ ডিসেন্ট আগেই দিয়ে আসছি। ধন্যবাদ কাজেই এই অ্যাডভোকেট সমস্ত- আবু হেনা রাজ্জাকী, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন।